কাজ করেছি, আমাকে ছেড়ে দাও। আমি অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। জমিদার বাবু, আমার ছেলে ভুল করে ফেলেছে, আপনি আমার ছেলেকে ছেড়ে দেন। জমিদার বাবু, আমার ছেলেকে ছেড়ে দেন। সরে এখান থেকে, এই ভুলের কোনো ক্ষমা নাই। আমার এই এলাকায় ভালোবাসার একটাই পরিণতি, মৃত্যু। কি বলছেন জমিদার বাবু? দয়া করে আমার ছেলে জানটা বিক্রি দেন। আমি কথা দিচ্ছি, এই এলাকা ছেড়ে অনেক দূর চলে যাব, কোনোদিন ফিরে আসবো না। তোর কোনো কথা শুনবো না, সবার ক্ষেত্রে আমার কাছে একই নিয়ম। এই একে নিয়ে যা। জমিদার বাবু, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম কাজ আর কোনোদিন করবো না। আপনার কাছে আমার জীবনটা ভিক্ষা যাচ্ছে জমিদার বাবু, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাবো। আমাকে ছেড়ে দিন জমিদার বাবু, আমাকে ছেড়ে দিন। তোদের কোনো কথা শুনবো না, তোরা সবাই জানিস আমার কি নিয়ম। জমিদার বাবু, আমার স্বামী নেই, এই ছেলেটাকে সম্মান, ওকে ছেড়ে দিতে দরকার হলে আমার যেটা নিলেন, তবু ওকে ছেড়ে দেন জমিদার বাবু, ওকে ছেড়ে দেন। তোর জানলি কি করবো? যে অপরাধ করেছে সে শাস্তি পাবে। এই যা, ওকে শেষ করে দে। মা, মা, ওকে বাঁচাও, মা, মা, ওকে বাঁচাও, মা, মা, ওকে বাঁচাও, মা। আমার ছেলেকে ছেড়ে দেন। তুমি ভালোভাবে বাড়ি পৌঁছেছো তো? হ্যাঁ, পৌঁছে গেছি, কোনো অসুবিধা হয়নি। আমি এখন আসি তোমার সাথে দেখা করতে। না না, বাড়িতে আসতে হবে না, চলো আজ বিকেলে নদীর ধারে দেখা করব। ঠিক আছে, তাই হবে। বিকেলে কিন্তু অবশ্যই আসবে। এই বুড়ি, কার সাথে কথা বলছিস? কি হলো, কথা বলছিস না যে? দেখি মোবাইল। তোকে এত করে বারণ করার পরেও তুই টনির সাথে কথা বলছিস? তুই জানিস নি জমিদারের কি নিয়ম? আমি সব জানি, কিন্তু ছোটবেলা থেকে তো আমি ওকেই ভালোবাসি, ওকে আমি কি করে ভুলবো বলো তো মা? তুই যদি সত্যি ওকে ভালোবেসে থাকিস তাহলে ওকে ভুলে যা। জমিদার বাবু যদি এইসব কথা জানতে পারে না, তাহলে ওকে শেষ করে দেবে। তুই কি চাস তোর জন্য ওই ছেলেটা মরুক? আমি একটা জিনিস বুঝতে পারিনি, ভালোবাসা ছেলে মেয়ে তো দুজনেই করে, কিন্তু ছেলেটাকে মেরে ফেলে মেয়েটাকে কেন ছেড়ে দেয়? রাগটা ছেলেদের উপর, মেয়েদের উপর না। মা, ছেলেদের উপর এত রাগ কেন? ওরা কি অপরাধ করেছে? অপরাধ করেছে মা, আজ থেকে 3 বছর আগে। এতদিন পর তাহলে মেয়ের কথা রাজি হলেন জমিদার বাবু? কি বলবো বলেন, আমার মেয়ে ওই ছেলেকে বিয়ে করতে রাজি। আমার আবার এত আপত্তি কিসের? আমার একটাই মেয়ে, ওর সুখেই আমার সুখ। এ কথাটা ঠিক বলেছেন, ছেলে মেয়ের খুশিতেই আমরা খুশি। এই বুড়ি, এইদিকে আয়। কিছু বলছেন আব্বু? এই বুড়ি, সবাইকে তো দেখছি, কই রাজকে তো দেখছিনি, ও কি আসেনি? এতক্ষণ তো চলে আসার কথা। থামেন, আমি ফোন করে দেখছি। যে নম্বরে আপনি কল করছেন সেটি আব্বু, ওর মোবাইল সুইচ অফ যে। ওর মোবাইল সারা জীবন সুইচ অফ থাকবে, জীবনে খুলবে না। তার মানে আপনি যাকে জামাই করবে বলে ভাবছেন সে আপনার মেয়েকে বিয়ে করবে না। এই তুই কি বলছিস রে? আমার মেয়েকে বিয়ে করবে না মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওই পর একটা মেয়েকে নিয়ে ও পালিয়ে গেছে।
এই বুড়ি, এই তোর কি হলো? এই তোর কিচ্ছু হবে না, আমি যেভাবে ও কইছিলি সঙ্গে তোর বিদাবো। বুড়ি, হে বুড়ি, বুড়ি। শ্রাবণী, শ্রাবণী, ওগো শ্রাবণীর কি হলো? ওগো শ্রাবণী, কথা বলছে না কেন? শ্রাবণী, শ্রাবণী। তুমি কেন এখানে আসলে? ওর কিচ্ছু হবে না, তুমি এমনি অসুস্থ, তুমি এখান থেকে যাও তো। এই কে আছে, এগুলি যাও। তুমি এমন করছো কেন? এই সামনে কিচ্ছু হবে না, তুমি একটু শান্ত হও। দেবরানী, এই দেবরানী, এই দেবরানী, এই তুমি কত বলো দেবরানী? জমিদার বাবু, শ্রাবণী অবস্থা খুবই খারাপ, আমি একে নিয়ে হসপিটালে গেলাম। আমার কি হইলো গো? আমার সব শেষ হয়ে গেল। সেই দিনকার পর থেকে জমিদার বাবুর বউটাও মরে গেল, মেয়েটাও পাগল হয়ে গেল। তারপর থেকে জমিদার বাবু প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না। যে ছেলে প্রেম করে তাকেই ও শেষ করে দেয়। মা, আমি যদি টনি খেলি অনেক দূরে চলে যাই, তাহলে তো জমিদার বাবু কিছু করতে পারছে না। তুই বুঝতে পারছিস না কেন? জমিদার বাবুর অনেক ক্ষমতা, তুই টনিকে নিয়ে যেখানে যাবি সেখানেই তোকে ধরে ফেলবে। তাহলে আমার এতদিনের ভালোবাসা সব বৃথা হয়ে যাবে, আমি কি ওকে পাবো না? না পাবিনি। তুই যদি টনিকে বিয়ে করিস তাহলে জমিদার বাবু টনিকে মেরে ফেলবে। তার থেকে ভালো মা, আমি তোকে যার সাথে বিয়ে দেব তুই তার সাথেই সংসার করিস, দেখবি তুই অনেক ভালো থাকবি। সালমা, সালমা, আজ জমিদার বাবু আবার একটা ছেলেকে ধরলে এসে, চো দেখে আসি কি। আবার আজকে একটা ছেলে খেলে এসছে, চ। এ বুড়ি যাচ্ছে, যা ওইখানে গিয়ে কিন্তু কোনো কথা বলিসনি, চুপচাপ দেখবি। কেমন আছো? কি হলো, কথা বলছো না যে? আমার উপরে রাগ করেছো? তো রাগ করবো না, আমি 1 ঘন্টা ধরে বসে আছি, তোমার আসতে এত লেট হইল কেন? মা বাড়িতে নাই তো, তাই একটু কাজ করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। দয়া করে কিছু মনে করো না। আমি বিদেশ থেকে 3 বছর পর বাড়ি ফিরলাম, বাড়ি এসে যে তোমার সাথে দেখা করবো সেই সুযোগটুকু তুমি দিছো না। কি হয়েছে গো, তুমি দেখা করতে চাচ্ছ না কেন? কেন তুমি জানো না জমিদার বাবুর নিয়ম কানুন? আমি যদি তোমার সাথে দেখা করতে আসি, জমিদার বাবু তোমাকে শেষ করে দেবে। আমি তোমাকে হারাতে চাইনি গো। ধর পাগলি, ওসব জমিদারের নিয়মটা আমি মানিনি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করবো, এটা আমার শেষ কথা। তুমি বুঝতে পারছো না কেন? কালকে আমি দেখে আসলাম, আমার চোখের সামনে জমিদার বাবুর লোকজন একটা ছেলেকে নৃশংসভাবে মেরে দিল। সালমা, সালমা, মা, এই জানোয়ার, তুই কালকে 1000 বার করে নিষেধ করলাম টনির সাথে না মিশতে, তুই আজকে আবার দেখা করতে চলে এসেছিস। চাচা, আপনি এরকম কথা বলছেন কেন? দেখো বাপ, আমি তোমার ভালো চাই। তুমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছো, তুমি জনগণের সেবা করো। আমি চাই না আমার মেয়ের জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। সালমা, বাড়ি আয়। আর শোনো, আজকে পর থেকে তুমি আমার মেয়ের সাথে খবরদার মেশার চেষ্টা করবে না। জমিদার বাবু, এই দেখেন ডাক্তার সঙ্গে করে নিয়ে এসেছি, এ বলে আপনার মেয়েকে ভালো করতে পারবে। অনেক ডাক্তারই তো দেখলো, কেউ আমার মেয়েকে ভালো করতে পারলো না। তুমিও দেখো আমার মেয়েকে ভালো করতে পারো কিনা। আপনি কোনো চিন্তা করবেন না জমিদার বাবু, আপনি শুধু দোয়া করুন যেন আপনার মেয়েকে আমি সুস্থ করে তুলতে পারি। আমি প্রাণ খুলে দোয়া করছি, তুমি আমার মেয়েকে সুস্থ করে তোলো। তুমি যা চাবা তাই দেবো। আরে না না জমিদার বাবু,
হে আপনি কি বলছেন? এটা আমার কর্তব্য। আপনার মেয়ে কোথায় আছে? এই বিশু, ডাক্তারকে বুড়ির কাছে নিয়ে যা। শ্রাবণী, এটাকে তোমার জন্য একটা ভালো ডাক্তার নিয়ে এসছি। আমাকে ছাসবি নি, আমাকে ছাসলে কিন্তু মারবো, মারবো। আমি ক্যাচ ধরে ফেলেছি, তুমি আমাকে মারতে পারোনি। এবার ধরে দিনি। তোমার লেগেছে? আমিও তোমাকে কোনোদিন মারবো না। না না, আমার লাগেনি, এমনি মজা করলাম। তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ হবো। তুমি আমার সাথে কিতকিত খেলা খেলবা? হ্যাঁ খেলবো। তাহলে আমার সাথে আসো। কি ব্যাপার, তুমি চা নিয়ে এসছো? বিশু কোথায়? ও নেই, হয়তো কোনো কাজে বাইরে গিয়েছে, তাই আমি নিয়ে আসলাম। সত্যি? তুমি আমাদের দুজনের যেভাবে খেয়াল রাখো, এই বাড়িতে আমাদের কেউ খেয়াল রাখে না। আরে না না জমিদার বাবু, এ আপনি কি বলছেন? আপনি হলেন এই বাড়ির গুরুজন ব্যক্তি, আপনার খেয়াল রাখবো না তা কার খেয়াল রাখবো? তাহলে আমি আসি জমিদার বাবু। জমিদার বাবু। হ্যাঁ ডাক্তার বাবু, কিছু বলছো? আপনার মেয়ে এখন পুরোপুরি সুস্থ। কি বলছো ডাক্তার বাবু? তাহলে চলো দিনে দেখি। শ্রাবণী। আব্বু। To support this channel, please like, share, and subscribe. The betrayal of Anki and the rise of humanity. The skies above Mesopotamia churned with the roar of engines as the great Anunnaki fleet prepared for departure. Enlil, the stern and unyielding commander, stood at the helm of his flagship, his golden armor gleaming under the twin suns. The time had come to return to Nibiru, their dying homeworld, with another precious cargo of Earth's gold. The survival of their race depended on it. Enlil's cold eyes scanned the horizon, where the vast mines stretched endlessly, manned by the toiling humans, creatures of flesh and blood, created by his brother Anki to serve as laborers in the hot African desert. Enlil turned to Anki, who stood silently beside him. "Brother," Enlil said, his voice as sharp as the edge of a blade, "you are to remain here. Ensure the humans continue their work. Do not fail me." Anki nodded, his face a mask of calm, but his heart burned with conflict. He had grown attached to the humans,
his creations, and his children. They were more than mere tools to him. They were beings of potential, capable of greatness if only given the chance. As the fleet ascended into the heavens, leaving fire trails in their wake, Anki watched until they were specks in the sky. He knew it would be 3,600 years before their return. And he knew what he must do. The tree of knowledge of good and evil deep within the sacred gardens of Eden, hidden from the prying eyes of the other Anunnaki overseers, stood the tree of knowledge of good and evil, a major university created by the Anunnaki that was only supposed to be used by their race. It was here that Anki brought a select group of humans, those who had shown curiosity and intelligence beyond their menial tasks. Children, Anki said, his voice filled with both pride and sorrow, you were not meant to live in ignorance. You were not meant to toil in darkness. This tree holds the key to your enlightenment. Eat of its fruit, and you shall know the truth of your existence. The humans hesitated, their eyes wide with fear and wonder. But one among them, a woman named Lilith, stepped forward. She plucked a fruit from the tree and took a bite. She was the first to engage in learning and acquiring knowledge. Her eyes lit up with newfound understanding. One by one, the others followed, their minds awakening to the mysteries of the universe. Anki watched with a mixture of joy and dread. He had given them the gift of knowledge, but he knew the consequences would be dire. The other Anunnaki would see this as an act of treason. And Anlo, his brother, would not hesitate to destroy him. The revolution years turned into centuries, and the humans grew in wisdom and strength. They built cities and pyramids, developed technologies, and began to question their place in the world. The Anunnaki overseers, who had once ruled with absolute authority, found themselves facing a new challenge. The humans were no longer content to be slaves. The revolution began quietly, with whispers of rebellion spreading like wildfire. The humans, armed with the knowledge Anki had bestowed upon them, began to organize. They sabotaged the gold mines, disrupted the supply lines, and even attacked Anunnaki patrols. The humans hid a large amount of gold in caves deep underground. The once submissive creatures had become a force to be reckoned with. Anki watched from the shadows, his heart torn. He had hoped to guide the humans gently, to help them rise without bloodshed. But the fire of freedom burned too brightly in their hearts. They would not be stopped. The return of Anlo as the 3,600-year mark approached, Anki felt a growing sense of dread. He knew Anlo would return soon, and he knew his brother would not forgive his betrayal. The humans, now a formidable civilization, looked to Anki for guidance. They revered him as a father, a protector, a god. Anki, Lilith said one night, her voice filled with determination, we will stand with you. We will fight for our freedom. Anki shook his head. No, my child. You are not ready to face Anlo and his army. He is powerful, and his wrath will be terrible. I must protect you. And so, Anki devised a plan. He sent a large group of humans to a distant island, a place for safety and growth. They called it Atlantis, a land of wonders where they could continue their development free from the tyranny of the Anunnaki. Others were sent to the lands of Mexico and South America, where they would become the ancestors of the Aztec and Maya civilizations. But Anki knew this would not be enough. Anlo would scour the earth, searching for the gold and the humans who had defied him. And so, Anki made a fateful decision. He gathered the remaining gold, along with a large group of humans and their most advanced scientific equipment, and descended deep into the earth. In a place called Antarctica. There, in the hidden caverns beneath the surface, they would wait. The great flood. When Anlo returned, he was enraged. The mines were empty, most of the humans were gone, and his brother was nowhere to be found. He quickly discovered what Anki had done, and his fury knew no bounds. Betrayal. Anlo roared, his voice shaking the heavens. My own brother has turned against me. In his wrath, Anlo decided to destroy the earth. He unleashed his power, melting the ice caps in the Arctic and Antarctica. The waters rose, swallowing cities and civilizations in a great flood. The humans who remained on the surface were wiped out, and their dreams of freedom drowned beneath the waves. But Anki and his chosen few were safe in their hidden sanctuary. They watched in horror as the world above was destroyed, knowing that they were the last hope for humanity. The Guardian. In the aftermath of the flood, Anlo returned to Earth. He traveled to a new land, a place that would one day be known as Europe. There, he found a group of survivors, hardy and resilient people who had managed to escape the devastation. They were a race that was created by the Nordics. Anlo approached them,
His presence was both awe-inspiring and terrifying. "I am Anlo," he said, "and I have come to offer you a chance at greatness." He selected one among them, a man of strength and wisdom, and named him the Guardian. To this man, Anlil entrusted a sacred mission, to find the remaining gold hidden across the earth. In return, Anlil promised wealth and power beyond their wildest dreams. But Anlil also gave them something more. He shared with them lower-graded technologies, tools, and weapons that would aid them in their quest. And he made a pact with the Guardian, a bond that would endure through the ages. "Find the gold," Anlil said, his voice filled with both hope and sorrow, "and protect it. For it is the key to our survival, and yours." The legacy is the centuries past, the Nordic race built a new European civilization. They became kings and warriors, scholars, and explorers. They searched for the gold, driven by the promise of wealth and the memory of Anlil's words. But Anki himself remained hidden, watching over his children from the shadows. He knew that one day, the Anunnaki would return. And when they did, the fate of humanity would hang in the balance. For now, the world above continued to turn, unaware of the ancient secrets buried beneath its surface. But somewhere, deep within the earth, Anki waited. In their search for the gold, the Nordic race caused havoc on Earth. The bloodshed that followed has never been experienced anywhere in the cosmos, and so it begins.